গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস। এর আগে আমি তোমাদের সামনে কবি জীবনানন্দ দাশের রচিত শিকার কবিতাটির একটা অংশের আলোচনা রেখেছিলাম। আজ আমি পরবর্তী অংশের আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগের দিনে আলোচনা সূত্রে আমরা দেখেছিলাম যে শিকার কবিতার শুরুতেই কবি এক শব্দের একটি পংক্তি উচ্চারণ করেছিলেন। সেই এক শব্দ বিশিষ্ট এই যে পংক্তি ভোর, এটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের চিত্তপটে, আমাদের মনের পর্দায়, আমাদের চোখের সামনে ভেসে উঠেছিল ভোরের স্নিগ্ধ, প্রশান্ত, মনোরম এক প্রকৃতি পরিবেশের চিত্র। আজকে আমরা এই কবিতার চতুর্থ স্তবক থেকে আলোচনা শুরু করব, কিন্তু এই চতুর্থ স্তবকের আলোচনার শুরুতেও আমরা এই এক শব্দ বিশিষ্ট ওই একই পংক্তি পাচ্ছি, ভোর। কিন্তু আগের মতো এই ভোর শব্দের উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মনে আর কোনো প্রসন্নতা, কোনো স্নিগ্ধতার চিহ্ন ফুটে ওঠে না। কেননা পরবর্তী কাহিনী অংশের পাঠ নিতে গিয়ে, কবিতার পরবর্তী অংশের পাঠ নিতে গিয়ে আমরা দেখি যে ভোরের গায়ে প্রসন্নতার পরিবর্তে লেগে আছে একটি রক্তের দাগ। ভোরের মুখে মৃত্যুর ছায়া লেপন হয়েছে। ফলে ভোরের গায়ে আমরা কোনো প্রসন্নতা, কোনো স্নিগ্ধতা, কোনো প্রশান্তির ছবি আমরা খুঁজে পাই না। এই ভোর জীবন জাগরণের পটভূমি হয়ে ওঠা সত্ত্বেও এই ভোরের প্রেক্ষিতে একটি সুন্দর বাদামি হরিণের আত্মরক্ষার শোচনীয় ছবি, একটা মর্মান্তিক ছবি উঠে আসে। আমরা এর আগের দিনের আলোচনায় দেখেছিলাম যে একটি হরিণ সারা রাত ধরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে একটা ভোরের জন্য অপেক্ষা করেছিল। সেই হরিণটি ভোরের আলোয় আজ নেমে এসেছে। সে বাঘের কবল থেকে বেঁচে যাওয়ার আনন্দে উল্লসিত হয়েছে। তাই ভোরের আলো মেখে হরিণটি সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অত্যন্ত তৃপ্তির সঙ্গে। এরপর সে নতুন জীবন পেয়ে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছে নিজের ক্লান্ত শরীরটাকে একটা আবেশ দেওয়ার জন্য। তাহলে নদীর শীতল ঢেউয়ে সে গা ভাসাতে চেয়েছে। সেই গা ভাসানোর কারণ হচ্ছে যে যাতে সে নিজের শরীরটাকে একটা আবেশ দিতে পারে। এবং এই গা ভাসানোর মধ্যে যে আরাম এবং যে আনন্দ হরিণটি পেতে চেয়েছিল, সেই আরাম এবং আনন্দের পরিচয়টি কবি জীবনানন্দ দাশ একটি চমৎকার কাব্যিক বর্ণনায় তুলে ধরবার চেষ্টা করছেন। কি বলছেন? যে অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরে রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য।
তাহলে সে কী ধরনের আনন্দ পেতে চেয়েছিল? সেই আনন্দ অভিব্যক্তির প্রকাশ ঘটাতে গিয়ে কবি বলছেন যে সেটা হচ্ছে অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে যেভাবে ভোরে রৌদ্রে জগৎ উদ্ভাসিত হয়, ঠিক সেই রকমের একটা বিস্তীর্ণ উল্লাস সে পেতে চেয়েছিল। এরপর যে ছবিটা আমরা দেখি সেটা হচ্ছে মুক্তির আনন্দ পাওয়া এই হরিণটি মৃত্যুর মুখ থেকে ফিরে আসার জন্য, মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মুক্তির আনন্দে উল্লসিত হয়ে নিজেকে প্রস্তুত করেছে। সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। মুক্তির আনন্দে হরিণটি স্বপ্ন বিহ্বল হয়েছিল, ফলে মৃত্যুমুখ থেকে ফেরা স্বপ্নচারী হরিণটি নিজেকে এভাবেই প্রস্তুত করেছিল। আর মুক্তির আনন্দ পাওয়া এই হরিণটি স্নানসিক্ত দেহ তখন সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠেছিল, ঝলমল করে উঠেছিল। কিন্তু হরিণের এই আনন্দ বিহ্বলতার পরেই আমরা কবিতার মধ্যে দেখতে পাই একটি ক্লাইম্যাক্স। আমি তোমাদের আগেই জানিয়েছিলাম যে কবি জীবনানন্দ দাশ তার গভীর অনুভূতির প্রকাশ ঘটানোর জন্য যেমন কবিতাতে চিত্র রূপময়তাকে অবলম্বন করেছেন, ঠিক তেমনইভাবে একটা নাটকীয় রীতির ব্যবহার করেছেন। সেই নাট্যরীতির অন্যতম একটা গুণ হচ্ছে, অন্যতম একটা লক্ষণ হচ্ছে যে ঘটনার ক্রম উন্নয়ন এবং সেই ঘটনাকে ক্লাইম্যাক্সের পর্যায়ে নিয়ে যাওয়া। ক্লাইম্যাক্স হচ্ছে যে কোনো ঘটনার চূড়ান্ত রূপ। আমরা যখন দেখছি যে মৃত্যুমুখ থেকে ফেরা একটি স্বপ্নচারী হরিণ নিজেকে প্রস্তুত করছে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে সে চমক লাগিয়ে দেবে, ঠিক তখনই তার জীবনে নেমে আসছে ক্লাইম্যাক্স। এবং এই ক্লাইম্যাক্সের পরেই তার জীবনে যবনিকাপাত ঘটছে। ক্লাইম্যাক্সের শুরু হচ্ছে একটি অদ্ভুত শব্দে। শব্দটি অদ্ভুত কেন? না, যে শব্দ এখানে উঠে আসছে সেই শব্দটি প্রাণঘাতী শব্দ। সেই প্রাণঘাতী শব্দের সঙ্গে হরিণটির এ যাবৎকালের কোনো সম্পর্ক ছিল না, কোনো পরিচিতি ছিল না। শব্দটি অদ্ভুত আরও একটি কারণে, সেটি হলো যে নতুন জীবন লাভের আনন্দে উল্লসিত হরিণটি বুঝতেই পারেনি যে অরণ্যের থেকেও জনারণ্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমরা তো দেখেছি যে বাঘের কবল থেকে অরণ্যে সে আত্মরক্ষার সুযোগ পায়, কিন্তু জনারণ্যে নেমে এসে তার আত্মরক্ষার কোনো সুযোগ থাকে না। তাই একটা অদ্ভুত শব্দে, অর্থাৎ কোনো এক শিকারীর বন্দুকের থেকে ছোঁড়া গুলিতে তার শরীর বিদ্ধ হয়, হরিণটি বেঘরে প্রাণ হারায়। ফলে আমাদের একথা বুঝতে নিশ্চয়ই অসুবিধে হচ্ছে না যে জনারণ্যের মানুষ বাঘের থেকেও অনেক বেশি হিংস্র শিকারী হয়ে উঠতে পারে। আর এই শিকারীর বন্দুক থেকে ছোঁড়া গুলিতে হরিণটির যখন প্রাণ চলে যায়, সভ্যতাগর্বী মানুষ যখন শিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে
বনের একটা চলমান সৌন্দর্যের প্রতীক হরিণকে শিকার করে বসে, তখন বন তার স্বাভাবিক শ্রী হারিয়ে ফেলে, স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে। এক টুকরো চলমান সৌন্দর্য শেষ হয়ে যায় সভ্যতাগর্বী মানুষের নিষ্ঠুর আঘাতে। তখন নিহত হরিণটির রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায়। আর হরিণটিকে হত্যা করার পরে সভ্যতাগর্বী মানুষ আগুন জ্বালায়। কবি বলছেন, আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। আমি তোমাদের এর আগের অংশের আলোচনায় বলবার চেষ্টা করেছিলাম যে সভ্যতার উষা লগ্নে কোন এক হিমের রাতে দেশওয়ালি ভাইরা নিজেদের শরীরকে উষ্ণ রাখার প্রয়োজনে, নিজেদের শরীরে উষ্ণতা সঞ্চারের প্রয়োজনে সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। কবির চোখে সেই আগুন ছিল মরগ ফুলের মতো লাল আগুন। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আগুনের বিশেষণ হিসেবে যে লাল শব্দের ব্যবহার কবি করেছেন, সেই লাল শব্দটির মধ্যে একটা সর্বনাশের ইশারা যেন কবি দিতে চেয়েছিলেন, সে কথা তোমাদের কাছে আমি এর আগে উল্লেখ করেছিলাম। আমরা এখন কবিকে বলতে শুনছি আগুন জ্বলল আবার, অর্থাৎ পুনরায় আগুন জ্বলছে। কিন্তু সেই আগের আগুন আর এই আগুন এক নয়। এক সময়ে হিমরাতে উত্তাপ সৃষ্টির প্রয়োজনে যে আগুন জ্বলেছিল, সভ্যতার বিবর্তনে তা লালসার আগুনে পরিণত হয়েছে। তাই দেখছি মানুষ, সভ্যতাগর্বী মানুষ, নিজেদের লালসাকে চরিতার্থ করার জন্য শিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একটি অখণ্ড সৌন্দর্যের প্রতীক, একটি চলমান সৌন্দর্যের প্রতীক হরিণের উপরে তারা নির্বিচারে আঘাত করেছে, তাকে হত্যা করেছে। তার মাংস সেই আগুনে সেদ্ধ করেছে। আগুনে সেদ্ধ উষ্ণ লাল হরিণের মাংস যখন তৈরি হয়ে গেছে, তখন লালসা তাড়িত মানুষ, ভোজন প্রিয় মানুষ, ভোগী মানুষ সেই মাংস ভক্ষণের জন্য উন্মুখ হয়েছে। হরিণের মাংস ভক্ষণ করে মানুষের জঠর তৃপ্তি অনুভব করেছে। তাই এই প্রসঙ্গে কবি উচ্চারণ করেছেন, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ নিরপরাধ ঘুম। কবি বোঝাতে চাইছেন যে একটা সময় পর্যন্ত প্রকৃতির সঙ্গে মানুষের কত আত্মিক যোগসূত্রতা ছিল। উদার উন্মুক্ত প্রকৃতির বুকে নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে মানুষ শিশির ভেজা গল্পে মগ্ন হতো। কিন্তু আজকের ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, আজকে বুর্জোয়াতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, আজকের অর্থলোভী মানুষেরা, ভোগী মানুষেরা এই
নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে পুরনো শিশির ভেজা গল্পে আর মগ্ন থাকতে চাই না। তারা সেখানে বসে সিগারেটের ধোঁয়া ছাড়ে, অর্থাৎ নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে থাকা মানুষের মন থেকে পুরনো শিশির ভেজা গল্পগুলো যেন ক্রমশ বিদায় নেয়। তাই তো শিশির ভেজা গল্পগুলি আজ পুরনো হয়ে গেছে, সেগুলি ম্লান হতে শুরু করেছে এবং তার পরিবর্তে ভোজন সুখকর মানুষ এই ভোজন সুখ লাভ করে, ভোজনের তৃপ্তি অনুভব করে তারা প্রকৃতির বুকে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। এই ধোঁয়া ছাড়ার মধ্য দিয়ে কবি এটাও ধরিয়ে দিতে চাইছেন যে কিভাবে নাগরিকতা আজকে অরণ্যের মায়াকে ক্রমশ গ্রাস করতে শুরু করেছে, অরণ্যের সৌন্দর্যকে ক্রমশ গ্রাস করতে শুরু করেছে। কবি এর পরের অংশে একটা বিদ্রূপ সানিয়ে উচ্চারণ করেছেন, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ, নিরপরাধ ঘুম। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এই টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এই চিত্রটির মধ্য দিয়ে ধনবাদী সমাজের প্রতিনিধি স্থানীয় কিছু মানুষের চিত্র তুলে ধরতে চাইছেন, যারা নিতান্তই চোয়াল সর্বস্ব, যারা ভোগী মানুষ, যারা লালসাতাড়িত মানুষ। তাদের সম্পূর্ণ তো দেহাবয়ব এখানে উঠে আসেনি, উঠে আসার কথাও নয়। কবি পরের লাইনে বলছেন, তারা ভোজন সুখ লাভ করে অত্যন্ত তৃপ্তির সঙ্গে ঘুমোচ্ছে, নিদ্রায় রত হয়েছে। আর তাদের এই যে বিজ্ঞান বলে বলিয়ান হয়ে যে বন্দুক তারা হাতে নিয়েছে, সেই বন্দুকের থেকে ছোঁড়া গুলিতেই তো একটা অখণ্ড সৌন্দর্যের প্রতীক হরিণকে প্রাণ হারাতে হয়েছে, বেঘরে মারা যেতে হয়েছে। সেই মারণাস্ত্রগুলি, বন্দুকগুলি এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ছড়িয়ে ছিটিয়ে থাকার মধ্য দিয়ে কবি এটাই বোঝাতে চাইছেন যে মানুষের জীবনকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষেত্রে, সরলতাকে, বিশ্বাসের জগৎটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষেত্রে, প্রেমকে শেষ করে দেওয়ার ক্ষেত্রে, সৌন্দর্যকে হত্যা করার ক্ষেত্রে এই বন্দুকই যথেষ্ট। সেই বন্দুক এলোমেলো হয়ে পড়ে আছে। তারপরে একটা ড্যাশ ব্যবহার করে কবি উচ্চারণ করছেন হিম, অর্থাৎ এই বন্দুকের সাহায্য নিয়েই মানুষ শিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে একটি হরিণকে মৃত্যু ঘুমে আচ্ছন্ন করে দিয়েছে। হরিণটি আজ মৃত্যু শীতলতা লাভ করেছে। এই অর্থেই হিম। আর হরিণটিকে মৃত্যুতে আচ্ছন্ন করে, মৃত্যু শীতলতায় আচ্ছন্ন করে তারা বেঘরে ঘুমোচ্ছে। তারা 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 নিষ্পন্দে, তারা খুব সুখের সঙ্গে তারা ঘুমোচ্ছে, সুখ নিদ্রায় তারা মগ্ন হয়ে আছে। মানুষের মধ্যে যদি অপরাধী সত্তাটা ক্রিয়াশীল থাকে, তাহলে মানুষ এভাবে ঘুমোতে পারে না। কবি তাই বিদ্রূপ সানিয়ে বলছেন যে এই ঘুমও কি নিরপরাধ হয়ে উঠতে পারে? মানুষ কি এতই নিশ্চেতন? মানুষ কি এতই হতচেতন হয়ে গেছে? মানুষ কি এতটাই
এতটাই মানে অনুতাপহীন হয়ে উঠতে পারে? বিন্দুমাত্র যদি অনুতাপ কাজ করে তাহলে তো এই ঘুম নিরপরাধ ঘুম হতে পারে না, এই ঘুম সুখনিদ্রা হয়ে উঠতে পারে না। অথচ যারা একটি হরিণকে মৃত্যু শীতলতায় আচ্ছন্ন করার পরে অনুতাপহীন অবস্থায় তারা নিষ্পন্দ নিরপরাধ ঘুমে আচ্ছন্ন থাকতে পারে? সভ্যতা কি এতটাই আজ অনুতাপহীন, বিবেকহীন, অপরাধবোধহীন? তাহলে আমরা এই কবিতার আলোচনার শেষ পর্যন্ত যেটা বুঝতে পারছি যে শিকার কবিতাটি কোনো হরিণ শিকারের গল্প নয়, এটি শুধু হরিণের হত্যা নয়, এটা একটা ভোরেরও অপমৃত্যু। যে ভোর প্রসন্নতা, স্নিগ্ধতা এবং মনোরম প্রকৃতি পরিবেশের দোতনা দেয়, সেই ভোরের অপসারণ ঘটে যায় আমাদের জীবন থেকে। এই হরিণ শেষ পর্যন্ত হয়ে উঠেছে আমাদের প্রেমের, সরলতার এবং বিশ্বাসের প্রতীক, সৌন্দর্যের প্রতীক। তাই হরিণটি মৃত্যুর সঙ্গে সঙ্গে ধনবাদী সমাজের মানুষের কাছে, শিকারীরূপী মানুষের কাছে, স্বার্থপর মানুষের কাছে যেন একটি প্রেমের, সরলতা এবং বিশ্বাসের অপমৃত্যু ঘটে যায়। এই কবিতায় যে সমস্ত প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয় সেটি এরকম যে শিকার কবিতায় ভোর কথাটি দুবার উচ্চারিত হয়েছে। এই দুবার উচ্চারণের মধ্যে যে অর্থগত ফারাক রয়েছে, দুবার ব্যবহারের মধ্যে যে অর্থগত ফারাক রয়েছে সেটি উল্লেখ করো, অথবা দুবার ভোর শব্দটি ব্যবহারের তাৎপর্য উল্লেখ করো। দেখো, দ্বিতীয় স্তবকে আছে যে একটি তারা এখনো আকাশে রয়েছে। এই এখনো শব্দটি ব্যবহারের তাৎপর্য কী? পরের অংশে আছে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। তেমনি বলার কারণটা কি? তেমনিভাবে একটি তারা আকাশে জ্বলছে এখনো। এখনো বলতে এখানে কি বোঝাতে চাওয়া হয়েছে? এখনো কথাটার মধ্য দিয়ে কবি আসলে কি বোঝাতে চাইছেন? পরের অংশে তোমরা দেখবে যে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তো সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। সুন্দর বাদামি হরিণের এই ভোরের জন্য অপেক্ষা করার কারণ এবং তার যে পরিণাম হয়েছিল তার পরিচয় উল্লেখ করো। তোমাদের এই এমন প্রশ্নও আসতে পারে যে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে, কার জেগে ওঠার কথা বলা হয়েছে? তার এরকম জেগে ওঠার কারণ কি? এ সম্পর্কে প্রশ্ন আসতে পারে। সর্বোপরি শিকার কবিতার নামকরণ সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তো এই সমস্ত প্রশ্ন আর সবথেকে যে লাইনটার উপরে তোমরা গুরুত্ব আরোপ করবে সেটা হচ্ছে যে টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুকহীন, নিষ্পন্দ নিরপরাধ ঘুম। কাদের ঘুমকে নিষ্পন্দ নিরপরাধ ঘুম বলা হয়েছে, কেন বলা হয়েছে, অথবা এই পুরো লাইনটার অন্তর্নিহিত তাৎপর্য উদ্ঘাটন করতে দিতে পারে। তোমরা এই সব প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করো। আমরা পরবর্তীতে তোমাদের সেই উত্তরপত্রগুলো সংশোধনের চেষ্টা করব। আজ এখানেই রাখি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।